আগের পর্বে আপনি দেখেছিলেন কিভাবে সমস্ত সৌরমণ্ডল ও পৃথিবী এবং তার সাথে সূক্ষ্ম জীবের আবির্ভাব থেকে বড় আকারের জীবে রূপান্তরিত হয়েছে। এবার জানবেন কিভাবে সেখান থেকে আজকের পৃথিবীতে রূপান্তর হয়েছে। আর অপেক্ষা না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রায় 50 কোটি বছর পূর্বে সূক্ষ্ম জীব থেকে বড় আকারের জীবে রূপান্তরিত হওয়ার পর কয়েক লাখ বছর পর সেই জলজ জীবের কিছু প্রজাতি জমিতে এসে স্থল জীবে পরিবর্তিত হতে থাকলো এবং সময়ের সাথে সাথে সেগুলি আকার পরিবর্তন করতে শুরু করলো এবং বিভিন্ন প্রকারের ডাইনোসরের সৃষ্টি হলো। শুরু হলো ডাইনোসর যুগের। সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে 30 থেকে 35% অক্সিজেন ছিল। সেই দরুন পৃথিবী পৃষ্ঠে যেই সব উদ্ভিদগুলির সৃষ্টি হয়েছিল সেগুলির অনেক উচ্চতা হতো, এক একটি প্রায় 80 থেকে 100 ফুটেরও বেশি। আর ঠিক সেই কারণেই স্থলজ প্রাণীগুলির আকারও বৃহৎ থেকে বৃহত্তর হয়েছিল। তৃণভোজী প্রাণীগুলির আকার অভিযোজনের ফলে বৃহত্তর হয়েছিল, কিন্তু মাংসাশী প্রাণীগুলির আকার খুব বেশি বড় হয় না, কিন্তু তারা দ্রুত ও ক্ষিপ্র স্বভাবের হয়ে ওঠে, কারণ তাদের শিকার করে জীবনযাপন করতে হবে। তখন পৃথিবীতে একটাই জমির টুকরো ছিল যার নাম প্যানজিয়া মহাদেশ। সেই প্যানজিয়া মহাদেশ প্রায় 20 কোটি বছর আগে পর্যন্ত একটি জমির টুকরো ছিল। এরপর ধীরে ধীরে প্রাকৃতিক কারণে সেই মহাদেশ টুকরো টুকরো হতে থাকে। পৃথিবী পৃষ্ঠের নিচের টেকটনিক প্লেটের অবস্থান বদলের দরুন এই ঘটনা ঘটতে শুরু করে এবং সেই কারণে ভারত আফ্রিকার সাথে বিচ্ছিন্ন হয়ে আজকের তিব্বতের ভূমিতে জোর ধাক্কা মারে। এর ফলে সৃষ্টি হয় হিমালয় পর্বতমালা। এই ঘটনার ফলে ডাইনোসরদের জীবন ধারণের অনেক সুবিধা হলো, কারণ প্যানজিয়া মহাদেশের মধ্যভাগে জলের অনুপস্থিতির কারণে মাঝের ভূখণ্ড রুক্ষ ও মরুভূমির আকার ধারণ করেছিল। শুধুমাত্র সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে সবুজায়ন দেখা যেত, কিন্তু সেই মহাদেশ টুকরো টুকরো হয়ে যাওয়ার দরুন পৃথিবী পৃষ্ঠের আরো জমি জলের সংস্পর্শে চলে আসে। ফলে বনভূমিতে গোটা পৃথিবী তখন সবুজায়নে ভরে ওঠে। সেই দরুন ডাইনোসরদের বিচরণস্থল আরো বৃহত্তর হয় ও সংখ্যায়ও বৃদ্ধি পায়। জলের স্থলে আকাশে সব জায়গায় এদের রাজত্ব চলত। প্রায় 30 কোটি বছর ধরে এই ডাইনোসরেরা পৃথিবীতে রাজত্ব করেছিল। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর পূর্বে মহাকাশে একটি উল্কাপিণ্ড 80,000 কিলোমিটার প্রতি ঘন্টায় পৃথিবীর দিকে ধেয়ে আসছিল, যার সাইজ মাউন্ট এভারেস্টের থেকেও ছিল বিশাল। ওজন ছিল প্রায় 4.5 লাখ কোটি কেজি। সেই উল্কাপিণ্ডটি পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে আসতেই সেটি জ্বলে ওঠে এবং পৃথিবীতে ভীষণ গতিতে আছড়ে পড়ে। এর ধ্বংস ক্ষমতা ছিল প্রায় 10,000 কোটি পরমাণু বোমা। একসাথে বিস্ফোরণ ঘটলে যতটা বিধ্বংস সৃষ্টি হবে। যেই স্থানে উল্কাপিণ্ড পড়েছিল সেই স্থানে গাছপালা ও বিভিন্ন জন্তু জানোয়ার নিমেষের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে উবে যায়। পুরো পৃথিবী ধুলোয় ছেয়ে যায়। সমুদ্রতে ভয়ঙ্কর সুনামির সৃষ্টি হয়। ভূমিকম্প ও আগুনে গোটা পৃথিবী তখন বিধ্বস্ত। ধুলোকণা ও ক্ষতিকারক বিষাক্ত গ্যাসে পৃথিবী তখন নরকে পরিণত হয়েছে। এই ক্ষতিকারক গ্যাস উত্তাপ বিনা জল ও খাদ্যে বেঁচে থাকা ডাইনোসরগুলিও কিছুদিনের মধ্যেই পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায়। ছোট ছোট জীব যারা মাটির নিচে বসবাস করত, ছোট ছোট কীট পতঙ্গ ভোজন করত, তারা কোনো ক্রমে নিজেদের জীবন রক্ষা করতে সক্ষম হয়। পৃথিবীর বায়ুমণ্ডল ক্ষতিকারক গ্যাস ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে থাকার ফলে সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠে আসতে পারছিল না। এই রাসায়নিক গ্যাসের ফলে ফের অ্যাসিড বৃষ্টি হয়। এর ফলে গোটা পৃথিবী বরফের চাদরে ঢেকে যেতে শুরু করে। তৃতীয় আইস এজ শুরু হয়। কিন্তু এবারের বরফ যুগ লক্ষ লক্ষ বছর ধরে স্থায়ী হয় না। কয়েক হাজার বছর পর পৃথিবী তার স্বমহিমায় ফিরে আসে। পৃথিবী পৃষ্ঠ গাছপালায় ভরে সবুজ হয়ে যায়। এরপর সে ছোট ছোট মাটির তলার জীব পৃথিবীর উপরে উঠে আসে। সবেমাত্র বরফ যুগ অবসান হয়েছে। তখন আফ্রিকার ঘন শীতল জঙ্গলে ছোটখাটো স্থলজ প্রাণীগুলির অভিযোজনের ফলে আরো বিভিন্ন নতুন নতুন জীবের উৎপত্তি হতে শুরু হয়। এরই মধ্যে কোনো এক প্রজাতির প্রাণী বাদরে রূপান্তরিত হয়েছিল। কিন্তু সময় অতিবাহিত হতে হতে এক সময় আসে আফ্রিকার জঙ্গলের শীতলতার অবসান হতে থাকে। তখন আফ্রিকার জঙ্গল শুকিয়ে যেতে আরম্ভ করে। এর ফলে সেই বাদর জাতির খাদ্যের অভাব হতে শুরু করে। গাছপালা শুকিয়ে যাওয়ার দরুন তাদের শিকার করে খাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। তাই তারা দুপায়ের উপর ভর করে চলতে শুরু করলো। এতে তাদের ভূমিতে দ্রুত চলাচল করতে সুবিধা হতো। ধীরে ধীরে সেই প্রাণী বাদর থেকে বানর এবং তারপর থেকে মানুষে পরিবর্তিত হয়েছে। তারপর আরো কিছু বিবর্তনের পরে আজকের পৃথিবী। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।